তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্রিকেট মজাতে। তো আজকে আমরা কেকেআর যে প্লেইং ইলেভেন, যে প্রবাবল প্লেইং ইলেভেন হতে পারে সেই সম্পর্কে আমরা আজকে সে ডিসকাশন করব। দাদা বলো তাহলে আজকে তাহলে মানে কেকেআর এর কি প্রবাবল ইলেভেন হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, কেকেআর এর প্রবাবল 11 ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে যে নতুন ক্যাপ্টেন ডিসাইড করা হয়েছে সেটা নিয়ে আমরা একটা বিশেষ আলোচনা করব হ্যাঁ, লাস্টে, ঠিক হ্যাঁ। আছে। তার আগে আমরা হচ্ছে কেকেআর এর প্রবাবল 11 কি কি হতে পারে, ঠিক আছে, সেটা নিয়ে হচ্ছে আমরা এটা ডিসকাস হয়ে যায়। তো ওপেনিং হিসাবে ওপেনিংটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেখানে হচ্ছে কারেন্ট ফর্ম যদি দেখা যায় তাহলে গুরবাজের আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখলাম খুব একটা ভালো ফর্ম ছিল না, ঠিক আছে। গুরবাজ এমনি কেকেআরে আসলে ভালোই খেলে দেয়, ঠিক আছে, কিন্তু কারেন্ট ফর্ম যেহেতু খুব একটা ভালো নেই, ঠিক আছে, তো এইখানে হচ্ছে ডিকককেও আনা যায় ওপেনিং হিসাবে। এবার দেখার বিষয় যে হচ্ছে রিসেন্ট, আচ্ছা এখানে আমি ডিকককে রাখছি ওপেনিং হিসাবে। আর আরেকজন যে হতে পারে সেটা হচ্ছে সুনীল নারিন, তো আগের বার ওপেনিং করেছে, তা তখন হচ্ছে একটা গৌতম গম্ভীর এফেক্ট ছিল, যে হচ্ছে আমরা এর আগেও দেখেছি গৌতম গম্ভীর যখন চলে যায়, ঠিক আছে, তখন একবার হচ্ছে দীনেশ কার্তিকের আন্ডারে হচ্ছে সুনীল নারিনকে হচ্ছে ওপেনিং করানো হয়েছিল, সেইবার ভালো চলেছিল না। তা আগের বারেও হচ্ছে গৌতম গম্ভীর আসাতে আবার ভালো পারফরমেন্স দিয়েছে, তা এইবার তো আর গৌতম গম্ভীর নেই। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাভো হচ্ছে এখন নতুন কোচ এসছে, ঠিক আছে, সে কি সুনীল নারিনকে ওপেনিং করাবে, ঠিক আছে। আচ্ছা, যদি করায় তাহলে দেখার বিষয় হচ্ছে যে সুনীল নারিন কিন্তু হচ্ছে রিসেন্ট কোনো ম্যাচ খেলছে না, ঠিক আছে, যেহেতু রিটায়ার করে গেছে সেহেতু। আর তাছাড়াও রিসেন্ট কোনো হচ্ছে লিগ ম্যাচ খেলছে না, সুনীল নারিন না খেলেছে না রাসেল খেলেছে, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে সুনীল নারিনকে কি এবার দেখা হচ্ছে যে হচ্ছে যদি সেরকম পারফরমেন্স দেয় তাহলে অবশ্যই প্রথমে ট্রাই তো করা উচিত, ঠিক আছে, 2-3টে ম্যাচ ট্রাই করা উচিত সুনীল নারিনকে দিয়ে ওপেন করানোর ক্ষেত্রে। তো এখানে আমি আপাতত সুনীল নারিনকে রাখছি ওপেনিং হিসাবে, ডিকক আর হচ্ছে সুনীল নারিন ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল রয়েছে, তার জন্য হচ্ছে আমরা 12টা প্লেয়ার ডিসকাস করব, ঠিক আছে। প্রথমে যেভাবে সিলেক্ট হয়, এবার ব্যাটিং প্রথমে ফার্স্ট ব্যাট পড়ছে না প্রথমে বল আগে পড়ছে সেটার উপর নির্ভর করে হচ্ছে এক্সট্রা ব্যাটসম্যান খেলানো হবে নাকি এক্সট্রা বোলার খেলানো হবে, সেটা তখন দেখা হবে, ঠিক আছে। আপাতত আমি হচ্ছে ফার্স্ট ব্যাটিং হিসাবে দেখে নিচ্ছি যে এক্সট্রা একটা ব্যাটসম্যান খেলিয়ে, ঠিক আছে। তো হচ্ছে এখানে হচ্ছে এবার থার্ড পজিশনে হচ্ছে এখানে ভেঙ্কটেশ আইয়ার চলে আসতে পারে। এবার অজিঙ্ক্য রাহানেকে আমরা যতবারই দেখেছি অজিঙ্ক্য রাহানে ওপেন করেছে, ঠিক আছে, কিন্তু এইখানে 4 নম্বরে যদি অজিঙ্ক্য রাহানেকে রাখা হবে নাকি ভেঙ্কটেশ আইয়ারকে নিচে লোয়ার অর্ডারে রাখা হবে। প্র্যাকটিস ম্যাচে দেখা যাচ্ছে যে ভেঙ্কটেশ আইয়ার নিচের লোয়ার অর্ডারে খেলে খেলে প্র্যাকটিস করছে, তাহলে আমার যা মনে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার মনে হয় 5 নম্বরে নামবে। আঙ্ক্রিশ রঘুবংশী আর হচ্ছে অজিঙ্ক্য রাহানে এদেরকে হচ্ছে 3 আর 4-এ খেলানো হবে, আর 5 নম্বরে সম্ভবত ভেঙ্কটেশ আইয়ারকে খেলানো হবে। কারণ হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার যখন ক্যাপ পেয়েছিল মানে ইন্ডিয়ার হয়ে খেলেছিল তখনও কিন্তু ভেঙ্কটেশ আইয়ার 5-6 নেমে ভালোই পারফরমেন্স দিয়েছিল, ঠিক আছে, একটা হাফ সেঞ্চুরিও ছিল, ঠিক আছে। তো ওইখানে যেহেতু এক মানে খেলেছে 5-6 নেমে খেলেছে সেহেতু, আর প্র্যাকটিসও করতে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে লোয়ার অর্ডারে। তো আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার হয়তো 5 নম্বরে নামবে। অলরাউন্ডার হিসেবে তো 5 নম্বরই ঠিক আছে। হ্যাঁ, অলরাউন্ডার হিসেবে 5 নম্বরে ঠিক আছে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার কেকেআর এর হিসাবে ওপেনিং করে আসছে সারা জীবন, ঠিক আছে, সেই জন্য হচ্ছে এই আলোচনাটা। তাছাড়া তো কোনো বিষয় না, কারণ অলরাউন্ডার বেশিরভাগ বোলিং অলরাউন্ডার যারা পেস বোলার অলরাউন্ডার হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে 5-6 নামে, ঠিক আছে, এটা একটা ভালো দিক, ঠিক আছে। আমাদের তো পেসিং অলরাউন্ডারের অভাব নেই, আমাদের রমনদীপ আছে পেস বোলার অলরাউন্ডার, রাসেল আছে পেস বোলার অলরাউন্ডার, ঠিক আছে, আর এখানে ভেঙ্কটেশ আইয়ারও আছে। ভেঙ্কটেশ আইয়ার সাধারণত বল টল করে না, খুব একটা বোলিং পারফরমেন্স ভালোও না ভেঙ্কটেশ আইয়ারের যে করাবে। তো ঠিক আছে, ওকে আমরা ব্যাটিং হিসাবেই দেখছি। আর একটা নিউ এডিশন হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে, সেটা আমরা অবশ্যই লাস্টে আলোচনা করব।
তো এখানে আঙ্ক্রিশ রঘুবংশী, যেটাকে নিয়ে কেকেআর অবশ্যই বিশাল ভালো নজরে রেখেছিল, কারণ অনেক ছোটবেলার থেকে 13-14 বছর বয়স থেকেই হচ্ছে করুণ নায়ারের আন্ডারে যে হচ্ছে ক্রিকেট যে হচ্ছে কোচিং সেন্টার, সেখানে হচ্ছে ওখানেই ও হচ্ছে বড় হয়েছে বলতে গেলে। ঠিক আছে, তো সেই কেকেআরের আন্ডারেই খেলে 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 তারপরে ওকে নেওয়া হয়েছে। তো ওকে ওর জন্য এই বছর চান্স দেওয়া হয়েছে। হ্যাঁ, 3-4 কোটি টাকা দিয়ে কেনা হলো যার জন্য। তো ওকে অবশ্যই উপরের দিকেই খেলানো উচিত, নাহলে নিচের দিকে খেলে ওর টাকাটা ওয়েস্ট করা হবে আর ট্যালেন্টটাকেও নষ্ট করা হবে। আর যেহেতু আগের যে হচ্ছে আইপিএলটা হয়েছিল, সেখানে হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশী ভালোই পারফরমেন্সও দিয়েছিল, একটাতে 40-এর উপরে রানও ছিল। আচ্ছা, আর তারপরে তো যেমন সেটেল, এই পরে 3টে সেটেলই ছিল, কারণ এটা রিটেন প্লেয়ার, রিঙ্কু সিং, রাসেল আর রমনদীপ, এই 3টে রিটেন প্লেয়ার ছিল। এদের তো জায়গা ফিক্সড 6, 7, 8। ঠিক আছে, এই 3টে জায়গাতে তো এরা এরকমই খেলে আসছে, ধোয়াধার পারি খেলবে এবারও আশা করা যায়। তো এরপর হচ্ছে হর্ষিত রানা রিসেন্ট ফর্ম খুবই দুর্দান্ত। হর্ষিত রানা অবশ্যই হচ্ছে তারপরে আছে। আর আগের বারও হচ্ছে বড়রা খেলেছিল। ঠিক আছে, আমাদের হচ্ছে ওপেনিং বড়রাই করে। হর্ষিত রানা আর বড়রা করতে পারে, বা হচ্ছে এইখানে হচ্ছে একটা যে হচ্ছে বিদেশি যে পেস বোলার, ঠিক আছে, সেটা হচ্ছে আপাতত আমি এখানে স্পেন্সার জনসনকেই দেখছি। কারণ হচ্ছে এই যে নিক নোকিয়া, ঠিক আছে, সে হচ্ছে রুলড আউটই হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে, রুলড আউটই হয়ে গেছে। আর এর একটা রিপ্লেসমেন্ট এখনো কেকেআর অ্যানাউন্স করেনি, যদি করে তো পরে দেখা যাবে। আপাতত আমি স্পেন্সার জনসনকে দেখছি, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পেন্সার জনসনই ওদের মেন পেস বোলার অ্যাটাকে ছিল। এটা ভালো পারফরমেন্স দিয়েছে, খুব একটা খারাপ দেয়নি। তো এখানে স্পেন্সার জনসন আর বেবে বড়রা নাই, আমার মতে বেবে বড়রা আর স্পেন্সার জনসন সম্ভবত হচ্ছে ওপেনিং বোলিং এ নামবে। ঠিক আছে, আর হর্ষিত রানা মিডল অর্ডারটাকে সামলাবে, আর হচ্ছে এন্ড করবে ডেথ ওভার গুলো হর্ষিত রানা করে। আর ডেথ ওভার হর্ষিত রানা বিশালই ভালো পারফরমেন্স দিয়ে এসেছে। এর আগেও আমরা দেখেছি যে হচ্ছে হায়দ্রাবাদের সাথে যে লাস্ট ওভারে হচ্ছে 10 রান লাগছিল, সেখান থেকে কি করে ম্যাচটা বার করে দিয়ে চলে আসলো। ঠিক আছে, ওটা একটা খুবই একটা বিশাল ভালো জায়গা ছিল হর্ষিত রানার জন্য। আর আমাদের যে চ্যাম্পিয়ন বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী, আমরা সবাই দেখছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত সুন্দর পারফরমেন্স দিচ্ছে। বরুণ চক্রবর্তী আমাদের কেকেআর এর টিমেই রয়েছে। আর লিডিং আমরা এখন পজিশনে, এখন ওয়ান ডে বলো টি20 বলো, হচ্ছে লিডিং বোলিং অ্যাটাক, ঠিক আছে, স্পিন হিসাবে লিডিং বোলিং অ্যাটাক হিসাবে কাজ করছে বরুণ চক্রবর্তী, আর সেই প্লেয়ার হচ্ছে আমাদের কেকেআর এর টিমে রয়েছে। এটা একটা বড় প্লাস পয়েন্ট, আর দুর্দান্ত ফর্মে রয়েছে। তা এই গেল হচ্ছে আপাতত হচ্ছে কেকেআর এর প্লেইং 12 বলা চলে। ঠিক আছে, কারণ ইম্প্যাক্ট রুল আছে, সেখানে আঙ্ক্রিশ রঘুবংশীকে আমি হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে হচ্ছে দেখছি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে যে ক্যাপ্টেন, নিউ ক্যাপ্টেন কেকেআর যে অ্যানাউন্সমেন্ট হয়েছে অজিঙ্ক্য রাহানে, সেই তার কতটা ইম্প্যাক্ট এবার নিউ ইম্প্যাক্ট কেকেআর এর উপর কতটা পড়তে পারে সেই সম্পর্কে একটা আলোচনা করা যাক। হ্যাঁ, এবার হচ্ছে অনেকে বলছে যে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে নেওয়া হয়েছিল না। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে হচ্ছে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, নেবে কি নেবে না। ঠিক আছে, অনেকে বলছে যে মানে হাওয়ায় উঠছে যে হচ্ছে কেকেআর এর প্রি প্ল্যান ছিল যে হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে নেওয়া হবে। ঠিক আছে, ওই আমাদের ক্যাপ্টেন হবে, কিন্তু এরকম হয় কিনা, ওদের আদৌ এরকম কেকেআর এর ম্যানেজমেন্টের এরকম চিন্তাধারা ছিল কিনা, সেটাও একটা সন্দেহের বিষয়। কিন্তু যাই হোক, আলটিমেটলি যদি হচ্ছে এখানে কেকেআর হচ্ছে ডিসাইড করেছে অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন হিসেবে রাখা, অবশ্যই আমি বলবো যে এখন যে কারেন্ট পজিশন, সবার থেকে বেশি অভিজ্ঞতা কিন্তু অজিঙ্ক্য রাহানের আছে। কারণ অজিঙ্ক্য রাহানে একটা ভালো টিমের হয়ে খেলে এসছে। ঠিক আছে,
চেন্নাইয়ের হয়ে খেলে এসছে, আর চেন্নাই একটা উইনিং টিম, ঠিক আছে, সবচেয়ে সাকসেসফুল টিম হচ্ছে চেন্নাই। আর সেই টিমের হয়ে খেলে যখন হচ্ছে যে অজিঙ্ক্য রাহানে চেন্নাই হয়ে খেলেছে তখন ভালো পারফরমেন্সও দিয়েছিল, আর হচ্ছে সেইবার হচ্ছে চেন্নাই জিতেও ছিল। তাহলে হচ্ছে সে কি করে ম্যাচ জিততে হয়, ঠিক আছে, সেই যে ক্যাপাবিলিটিটা সেটা অবশ্যই হচ্ছে অজিঙ্ক্য রাহানের জানা আছে, ঠিক আছে। তাহলে উইনিং টিমরা কি ধরনের চিন্তা ভাবনা করে সেটা সেটা যদি একটা ক্যাপ্টেনের জানা থাকে, ঠিক আছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যায়। আর কারণ হচ্ছে অজিঙ্ক্য রাহানে এর আগেও ক্যাপ্টেন্সি করেছে, কারণ রাজস্থান রয়্যালস এর হয়ে ক্যাপ্টেন্সি করেছে, ঠিক আছে। যদিও রাজস্থান রয়্যালস মানে যখন ক্যাপ্টেন্সি করেছে অজিঙ্ক্য রাহানে তখন জিততে পারেনি, কিন্তু হচ্ছে উইনিং টিমের হিসাবে যেহেতু চেন্নাইয়ের দলে ছিল, তা কিভাবে ম্যানেজমেন্ট চলে, ঠিক আছে, সে একটা উইনিং টিমের মাইন্ডসেট কিরকম থাকে সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানের ভালোই জানা আছে, ঠিক আছে। সেই জিনিসটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে আমাদের টিমের মধ্যে আনতে পারবে। আর ক্যাপ্টেন্সি হচ্ছে ম্যাটেরিয়াল তো অবশ্যই, কারণ হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে যখন হচ্ছে আমরা বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে গিয়ে হচ্ছে আমরা ম্যাচ জিতে এসেছি, ঠিক আছে। তা সেই টাইমে হচ্ছে বিরাট কোহলি ছিল না, ঠিক আছে, সে বিরাট কোহলি ছাড়া কি করে ম্যাচ বার করে নিয়ে চলে আসতে হয়, সেই টাইমে বিরাট কোহলি ছিল না, সেই টাইমে বুমরা ছিল না, সেই পজিশন থেকে কি করে ম্যাচ একটা মানে তখন হচ্ছে মোহাম্মদ সিরাজ হচ্ছে তখন ইয়াংস্টার, ঠিক আছে, সবে সবে শার্দুল ঠাকুরও তখন সবে সবে। এবার এদেরকে নিয়ে কি করে ম্যানেজ করে হচ্ছে ম্যাচটাকে বার করে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানের ভালোই জানা আছে। তো আমি বলবো অনেকে ক্রিটিসাইজ করছে ঠিকই, কিন্তু আমি নিজে কেকেআর এর ফ্যান হিসাবে বলছি না, কিন্তু তোমরা হয়তো চিন্তা ভাবনা করে দেখলে বলতে পারবে যে হচ্ছে অজিঙ্ক্য রাহানে এখানে বেস্ট ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকে কন্ট্রোভার্সিতে আসবে যে ভেঙ্কটেশ আয়ারকে যে 23-24 কোটি টাকা দিয়ে কেনা হলো, ঠিক আছে, তাহলে ওকেই হচ্ছে করতে পারতো। আর যদি নাই করতো তাহলে অন্য অপশন যে ছিল, অত টাকা দিয়ে শুধুমাত্র একটা ব্যাটিং এর জন্য হচ্ছে কেন এবার দিতে গেল, ঠিক আছে। কিন্তু এটা আমি বলবো কারণ হচ্ছে যে আমরা যে শুভমান গিলকে ছেড়েছি, ঠিক আছে, সেই ভুলটা আর কেকেআর করতে চায়নি, ঠিক আছে। শুভমান গিলকে আমাদের ছাড়তে হয়েছে একটা বড় অকশন যখন হয়েছিল তখন শুভমান গিলকে ছাড়তে হয়েছে, আর তার ফল আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আর সেইখানে ভেঙ্কটেশ আইয়ার মতন প্লেয়ার কে বলতে পারে যে এও হচ্ছে ভবিষ্যতে কেউ একজন শুভমান গিল হয়ে গেল, ঠিক আছে। শুভমান গিল এখন কিরকম পারফরমেন্স দিচ্ছে সেটা আমরা সবাই জানি, সেরকম ভেঙ্কটেশ আইয়ারও কিন্তু লাগাতার প্রত্যেক সিজন বাই সিজন হচ্ছে কেকেআর এর হয়ে ভালো পারফরমেন্স দিয়ে এসছে। হ্যাঁ, আর হচ্ছে এই যে ভেঙ্কটেশ আইয়ারই হচ্ছে একমাত্র প্লেয়ার যে হচ্ছে মুম্বাইয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে, আর মুম্বাইয়ের বিরুদ্ধে যেটা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশ আইয়ারই জানিয়েছে যে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার যখন ছিল না তখন আমরা চিন্তাই করতে পারতাম না যে মুম্বাইকে একটা ম্যাচও হারানো যায়, দুটো করে ম্যাচ হয়, দুটোই হেরে আমরা চলে আসি, কলকাতাতে এসে মুম্বাই হারিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে, কোনোভাবেই হারাতে পারি না। এই ভেঙ্কটেশ আইয়ার আসার পর থেকে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি না মুম্বাইকেও হারানো যায়, যেটা আমরা আগের বার হারিয়েছিলাম মুম্বাইকে। ঠিক আছে, তাহলে এবার কিছু কিছু প্লেয়ার যারা ইম্প্যাক্ট ফেলতে পারে তাদের সম্পর্কে ডিসকাশন করি, যেমন মঈন আলী, উমরান মালিক, রহমান পায়েল। এরা হচ্ছে এদের কতটা, এদের কি প্রবাবিলিটি 11-এ কতটা কতটা ইয়ে থাকতে পারে, প্রবাবিলিটি থাকতে পারে আসার, সেই সম্পর্কে কিছু বলা যায়? এদের এই যে তিনজনকে নাম তুই নিলি, ঠিক আছে, মঈন আলী, উমরান মালিক আর রহমান পায়েল, এই তিনজনকে বিশেষত ম্যানেজমেন্ট এর জন্যই নিয়েছে যে হচ্ছে একটা ব্যাকআপ হিসাবে, ঠিক আছে। আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসাবে এখানে রহমান পায়েলকে নেওয়া আছে, সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে এখানে মঈন আলীকে নেওয়া আছে, আর হচ্ছে হর্ষিত রানা কিংবা বৈভব অরোরা এর ব্যাকআপ হিসাবে ওখানে হচ্ছে উমরান মালিককে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে উমরান মালিক কতটা ইম্প্যাক্ট ফেলতে পারতো যখন কেনা হয়েছিল তখন মনে হচ্ছিল যে না, উমরান মালিক অবশ্যই হচ্ছে এখন নতুন কোচ হয়েছে, ব্রাভো যেহেতু হেড কোচ, অবশ্যই হচ্ছে ব্রাভোর ফেভারিট প্লেয়ার উমরান মালিক, ঠিক আছে, সেখানে হচ্ছে একটা কিছু করে দেখাবে। কিন্তু রিসেন্ট নিউজে যা শোনা যাচ্ছে যে সবে সবে ইনজোর থেকে হচ্ছে বেরিয়ে এসছে,
ঠিক আছে, উমরান মালিক কি সেই উমরান মালিক হবে? তবু হচ্ছে কদিন আগে আমি একটা পোস্ট দেখছিলাম, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছিল যে হচ্ছে উমরান মালিক দুটো বল করেছে, দুটো বলের স্পিড হচ্ছে 158 আর একটা স্পিডে হচ্ছে 161। ঠিক আছে, তাই এই স্পিড ইনজুরির পরেও হচ্ছে দিচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে সেই এফেক্টটা তো হয়তো দেবে। এবার ব্রাভোর যেহেতু ফেভারিট প্লেয়ার, তাই এইখানে আমার মনে হয় না হাসিচ রানাকে বার করবে। আমার মনে হয় যে হয়তো বৈভব অরোরাকে হচ্ছে দুটো একটা ম্যাচ হচ্ছে বাইরে বসিয়ে টেস্ট করে দেখানো উচিত উমরান মালিককে দিয়েও, দেখা যাক কি হয়। ঠিক আছে, আর ওইদিকে হচ্ছে সুনীল নারিন অবশ্যই ভালোই পারফরমেন্স দিয়ে আসছে, আমাদের বোলিংটাই তো সুনীল নারিনের মেন। তো ওইখানে হচ্ছে মনে হয় না কোনোভাবেই হচ্ছে মঈন আলীর জায়গা ওখানে দাঁড়ায়। ঠিক আছে, আর হচ্ছে রবম্যান পাওয়েলকে আমি হচ্ছে খুবই ইচ্ছা হয় যে হচ্ছে রবম্যান পাওয়েলের খেলা দেখতে। ঠিক আছে, রবম্যান পাওয়েল খুবই হচ্ছে ভালো একটা ব্যাটসম্যান, যে হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে গিয়েছে। ঠিক আছে, টি-20-তে। তাহলে কি রকম দম থাকলে তাহলে একটা ইয়াংস্টার এসে হচ্ছে ইন্ডিয়াতে সেঞ্চুরি করে যেতে পারে। ঠিক আছে, তাহলে বিরাট দম আছে রবম্যান পাওয়েলের। তো আমি এটা দেখতে চাই যে হচ্ছে রবম্যান পাওয়েল আর হচ্ছে আন্দ্রে রাসেল যদি একসাথে খেলতে পারে তাহলে একটা বিরাট একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। ওখানে যদি ডিকককে বাদ দেওয়া যায়, ঠিক আছে, আমি বলবো ডিকককে যদি বসিয়ে রেখে হচ্ছে লভনীত সিসোদিয়া, ঠিক আছে, যে হচ্ছে উইকেট কিপার হিসাবে আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যান লভনীত সিসোদিয়া, ওকে হচ্ছে লাগাতার দেখা যাচ্ছে যে কেকেআর এর হচ্ছে যে হচ্ছে যেখানে ট্রেনিং সেন্টার, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে মাঠে হচ্ছে ওকে প্র্যাকটিস করানো হচ্ছে, 6 মারা প্র্যাকটিস করানো হচ্ছে। তা হয়তো ওদের ম্যানেজমেন্টের এরকমও চিন্তা ভাবনা থাকতে পারে যে লভনীত সিসোদিয়া আর সুনীল নারিন এরা দুজন হচ্ছে ওপেনিং করলো, আর ডিকককে আর গুরবাজ দুজনাকে বসিয়ে রেখে দিল, ওখানে উইকেট কিপার চলে আসলো লভনীত সিসোদিয়া, আর হচ্ছে এইভাবে রাসেল আর রবম্যান পাওয়েল এই দুজনকে একসাথে খেলানো যায়। এই দুজনকে রাসেল আর রবম্যান পাওয়েলকে এইভাবে হচ্ছে একসাথে খেলানো যায়। আর কোনো পজিশন দেখছি না, ওই তিনটে প্লেয়ারকে হচ্ছে তিনটে প্লেয়ারের মধ্যে একমাত্র রবম্যান পাওয়েলই আছে যাকে খেলানো যায় এই পজিশনে। তাছাড়া আর কোনো পজিশন আমার নজরে পড়ছে না। ঠিক আছে, তাহলে এবার উইকেট কিপারে যে পজিশনটা, কুইন্টন ডিকক আর রহমানুল্লাহ গুরবাজ, এদের দুজনের মধ্যে কার সম্ভাবনা আছে উইকেট কিপিং এ? হ্যাঁ, প্রথমেই তো আমি আলোচনা করলাম যে হচ্ছে গুরবাজের খুব একটা সেরকম ফর্ম নেই। ঠিক আছে, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখলাম। তো সেইখানে হচ্ছে ডিককই আমি দেখছি, তাছাড়া তো আর কোনো অপশন তো নেই। ঠিক আছে, আর যদি হচ্ছে যেটা একটু আগে বললাম যে হচ্ছে যদি হচ্ছে ইন্ডিয়ান উইকেট কিপার লাগানো যায় লভনীত সিসোদিয়া, ঠিক আছে, তাহলে তো দুজনাই বাদ হয়ে গেল, আর ওইখানে হচ্ছে রবম্যান পাওয়েলকে খেলানো যাবে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। আর এইদিকে হচ্ছে যে নকিয়ার যে হচ্ছে ইনজুরি হয়ে রয়েছে, ঠিক আছে, এই ইনজুর একটা রিপ্লেসমেন্ট যদি দেখা যায়, ঠিক আছে, ওইখানে হচ্ছে নকিয়ার রিপ্লেসমেন্ট হিসাবে এখানে হচ্ছে খুব একটা প্লেয়ার যে এমন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, সেটাও না। তা এইখানে হচ্ছে যে শার্দুল ঠাকুর, ঠিক আছে, শার্দুল ঠাকুর অবশ্যই হচ্ছে বিদেশি প্লেয়ার না। ঠিক আছে, আমাদের যে বিদেশি প্লেয়ারই লাগবে এমন কিছু না, আমাদের খেলা দেখিয়ে দিলেই হলো। ঠিক আছে, আমি ওখানে যদি নকিয়াকে না খেলালাম, ঠিক আছে, যদি স্পেন্সার জনসনকেও বসিয়ে রাখার চিন্তা ভাবনা করি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি একটা এক্সট্রা ব্যাটসম্যান বিদেশি খেলাতে পারবো। হ্যাঁ, সেটাও একটা তাই না? এখানে হচ্ছে আমি হচ্ছে ডিকককেও খেলাতে পারবো, রবম্যান পাওয়েলকেও খেলাতে পারবো, লভনীত সিসোদিয়াকে খেলাতে লাগবে না। ঠিক আছে, যদি হচ্ছে আমি একটা এক্সট্রা বোলার ইন্ডিয়ান খেলাতে পারি তাহলে আমি রবম্যান পাওয়েলকেও খেলাতে পারবো, আবার ডিকককেও খেলাতে পারবো। ঠিক আছে, আবার হচ্ছে আমি এখানে হচ্ছে একটা ভালো বোলিং অ্যাটাকও নিয়ে আসতে পারি। শার্দুল ঠাকুর এখন কারেন্ট ফর্ম বিশাল ভালো, তোমরা সবাই জানো। ঠিক আছে, শার্দুল ঠাকুর এখন ব্যাটিংও বিশাল ভালো, 6 ছক্কা মারছে। ঠিক আছে, কারেন্ট ফর্ম একদম তুঙ্গে, একদম হচ্ছে প্রপার অলরাউন্ডারের মতন হচ্ছে খেলছে। ঠিক আছে, আমরা দেখেছি যে হচ্ছে মুম্বাইয়ের হয়ে খেলতে রঞ্জি ট্রফিতে হচ্ছে মুম্বাইয়ের অজিঙ্ক্য রাহানেরই আন্ডারে হচ্ছে শার্দুল ঠাকুর খেলেছে, আর সেখানে ভালোই ব্যাটিংও পারফরমেন্স দিয়েছে, ভালো বোলিংও পারফরমেন্স দিয়েছে। ঠিক আছে, সেখানে
এখানে আর যেহেতু হচ্ছে শার্দুল ঠাকুর একবারের জন্য হচ্ছে কেকেআরের হয়ে খেলেও গিয়েছে, তাহলে এটা একটা ভালো টিম বন্ডিংও আছে শার্দুল ঠাকুরের সাথে। তাই এখানে যদি হচ্ছে নিক নোকিয়া, এই যে নোকিয়া, ঠিক আছে, নিক নোকিয়ার হচ্ছে রিপ্লেসমেন্ট হিসাবে যদি কেকেআর কোনোভাবে হচ্ছে শার্দুল ঠাকুরকে নিয়ে আসতে পারে, এটা একটা স্টিল বাই হবে। হ্যাঁ অবশ্যই, তাহলে এটা একটা বিশাল ভালো কেকেআর। তাহলে যে অকশন তাহলে মোটামুটি ঠিকঠাকই গিয়েছে তার মানে। হ্যাঁ ঠিকঠাকই গিয়েছে। এই যে দুটো প্লেয়ার ইনজুরি প্রোন হয়ে যাচ্ছে, নোকিয়া আর হচ্ছে উমরান মালিক, এই দুটোর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাছাড়া মোটামুটি ঠিকই গিয়েছে বলা চলে। এখানে তাহলে মোট 21টা প্লেয়ার আছে, 4টে প্লেয়ার এখনো নেওয়া যেত, আর ওয়েও আছে 5 লাখ টাকা মতন। এবার যদি নোকিয়া চলে যায় তাহলে 6.5 কোটি টাকার একটা বাজেট তাহলে চলে আসছে, তাহলে সেখানে কেকেআর যদি সামনের বছর কিছুটা টাকা থাকবে, তাহলে যদি অকশন মিনিমাম অকশন হয় তাহলে সেখানেও অনেকটা মানে খরচ করতে পারবে। হ্যাঁ পুরো 6.5 লাখ টাকা তো থাকবে না, কারণ হচ্ছে ওখান থেকে 2 লাখ টাকা, হয়তো 2 লাখ বা 1 লাখ হচ্ছে একটা রিপ্লেসমেন্ট হিসাবে নিতেই হবে। সেখানে হচ্ছে সরি মানে 1-2 কোটি টাকা হচ্ছে রিপ্লেসমেন্ট হিসেবে কোনো চলেই যাবে। মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা মতন হয়তো পরের বছরের জন্য পড়ে থাকতে হবে। 4-5 কোটি। সে ঠিক আছে, তাহলে সবই মোটামুটি আমাদের ডিসকাশনের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আর কিছু বলার আছে? না, আপাতত এইটুকুনি। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতন এইটুকুই। আশা করি আমাদের আলোচনা তোমাদের খুব ভালো লেগেছে। তা কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।